আইপিএল খুব চর্চায় রয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। তিনি সম্প্রতি তার 250তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন। তিনিও আইপিএল এ প্রথম বোলার হয়ে গেলেন যিনি কিনা 200 উইকেট নিয়েছেন। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। দেখো, আজকে শুরু করছি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা নতুন ক্লাস, যেখানে আমরা 20 তারিখ থেকে 26 তারিখ অবধি যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আমাদের ঘটেছে সেই সমস্ত বিষয়ে আমরা পড়াশোনা করব। তো প্রথমেই আমরা যেরকম ভাবে পড়ি, একটা হেডলাইন থাকবে এবং তারপর সেই খবর সম্পর্কে একটা ডিটেল বর্ণনা আমরা জেনে নেব। ওকে, তো চলো শুরু করছি আজকে আমাদের ক্লাস। প্রথমেই যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করি সাধারণত, সেই টপিকটা হলো ইম্পর্টেন্ট ডে। তো ইম্পর্টেন্ট ডেতে প্রথমেই যে ডেটটা এসছে, দেখো, ওয়ার্ল্ড হেরিটেজ ডে, যেটা আমরা 18ই এপ্রিল পালন করে থাকি। ঠিক আছে, এই দিবসটার যে থিম রয়েছে এই বছর, অর্থাৎ 2024-এর যে থিম রয়েছে সেটাও কিন্তু আমাদের পাশাপাশি জেনে নিতে হবে। কারণ এক্সামে এরকম অনেক সময় হয় যে শুধুমাত্র ডিরেক্ট প্রশ্ন এরকম করে না যে কোন দিনে কোনটা পালন করা হয়, এরকম থিম ধরেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তো সেক্ষেত্রে আমাদের থিমগুলোও কিন্তু জেনে নিতে হবে। তো এই বছর 18ই এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে যে থিমটা রয়েছে, দেখো, ডিসকভার অ্যান্ড এক্সপেরিয়েন্স ডাইভার্সিটি। ওকে, ডাইভার্সিটি মানে কি? বৈচিত্র্যময়তা। তো এই বৈচিত্র্যময়তার মধ্যেও আমাদেরকে সেটাকে আবিষ্কার করতে হবে এবং সেটাকে এক্সপিরিয়েন্স করতে হবে, অভিজ্ঞতার মধ্যে সেটাকে আমাদের আনতে হবে। তো এটাই হচ্ছে মেনলি এই বছরের যে থিম সেটা। তারপরে দেখো চলেছে ওয়ার্ল্ড লিভার ডে। ওয়ার্ল্ড লিভার ডে আমরা কবে পালন করছি? 19শে এপ্রিল, তার ঠিক পরের দিনে। এবং যেটা আমি বারবার বলি সেটা হচ্ছে এই ধরনের ডিজিজ সংক্রান্ত বা ডিজিজের রোগ নিরাময় সংক্রান্ত এই ধরনের যে দিনগুলো আমরা পালন করে থাকি সেই দিনগুলো কিন্তু আমাদের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। এটা আমি বারবার বলি, কারণ এইগুলো বেসিক্যালি আমাদের জনসাধারণের জন্য একটা সতর্ক বার্তা পৌঁছে দেয়। তো সেই কারণে এই দিনগুলো কিন্তু আমাদেরকে একটু বেশি ভালো করে মাথায় রাখতে হবে, পরীক্ষার জন্য এগুলো আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। তো এই বছরে যে থিমটা রয়েছে, দেখো, কিপ ইউর লিভার হেলদি অ্যান্ড ডিজিজ ফ্রি। থিমটা খুব সুন্দর, যে তোমার লিভারকে তুমি হেলদি রাখো, হেলদি যে লাইফস্টাইল রয়েছে সেটাকে তোমরা নিজেদের জীবনযাত্রার মধ্যে নিয়ে আসো এবং তার সঙ্গে সঙ্গে কি না, একটা রোগ মুক্ত জীবন যাতে তোমরা পেতে পারো সেটার উদ্দেশ্যে একটা সতর্ক বার্তা মূলত ছড়ানোর একটা চেষ্টা চলেছে। ওকে, এই থিমটার মধ্যে দিয়ে এরপরে চলে আসছি আমরা 21শে এপ্রিল। তাহলে 18ই এপ্রিল গেল, 19শে এপ্রিল গেল, এরপরে 21শে এপ্রিল আমরা যেটা পালন করছি সেটা হলো ন্যাশনাল সিভিল সার্ভিস ডে। সিভিল সার্ভিস, এই শব্দটা বা শব্দবন্ধটা নিয়ে তোমরা সকলেই জানো এবং এই সিভিল সার্ভিস এক্সামও হয়ে থাকে। ওকে, স্টেট লেভেলেরও হয় আবার সেন্ট্রাল লেভেলেরও হয়। সেন্ট্রাল লেভেলের ইউপিএসসি আমরা দিয়ে থাকি, স্টেট লেভেলে আমরা পশ্চিমবঙ্গে যে পরীক্ষাটা হয় সেটা WBCS পরীক্ষা হয়। তো এই যে সিভিল সার্ভিস, ওকে, এইটার একটা ডে আমরা পালন করে থাকি 21শে এপ্রিল। তো এইটার কোনো রকম কোনো থিম নেই, জাস্ট আমরা এইটুকু জেনে রাখবো যে আমরা ন্যাশনাল সিভিল সার্ভিস ডে পালন করে থাকি 21শে এপ্রিল। চলে যাচ্ছি আমাদের পরের স্লাইডে। দেখো, আর্থ ডে ভীষণ ইম্পর্টেন্ট। এটা আর্থ ডে, যেহেতু আমাদের পৃথিবী এখন এত পলিউশন বেড়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে বিশ্ব উষ্ণায়ন বেড়ে গেছে, এত গরম পড়ছে, তো পৃথিবীকে রক্ষা করার জন্য বা পৃথিবীকে একটা সুস্থ পরিবেশ, সুস্থ জলবায়ু দান করার জন্য, গিফট করার জন্য একটা সতর্ক বার্তা কিন্তু পুরো বিশ্ব থেকে ছড়ানো হচ্ছে। ওকে, তো সেইটার জন্যই আমরা আর্থ ডে একটা পালন করে থাকি, যেই আর্থ ডে আমরা 22শে এপ্রিল পালন করে থাকি। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখো। প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক, তো থিমটাও রাখা হয়েছে ঠিক এরকম ভাবেই, যে দূষণ মুক্ত একটা থিম রাখা হয়েছে। ঠিক আছে, যে প্লাস্টিক নাকি প্ল্যানেট, প্ল্যানেটকে রক্ষা করতে গেলে আমাদেরকে প্লাস্টিক মুক্ত একটা লাইফস্টাইল বেছে নিতে হবে। তো এটাই হয়ে গেছে এই বছরের থিম। ওকে, তারপর দেখো 23শে এপ্রিল আমরা কি পালন করে থাকি? ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে। অর্থাৎ
বিশ্ব বই বই দিবস এবং তার সঙ্গে সেই বইয়ের যে কপিরাইট সেইটাও ওকে একসঙ্গে ইনক্লুডেড। তো তাহলে কি হলো না, ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে আমরা 23শে এপ্রিল পালন করছি। আর এইটার যে থিম রয়েছে দেখো, রিড ইয়োর ওয়ে। ওকে, তো এই গেল টোটাল আমাদের যে থিম বিষয়ক এবং ইম্পর্টেন্ট ডে বিষয়ক যাবতীয় আলোচনা। এইবার আমরা চলে আসছি আমাদের খবরে, সরাসরি একদম মেইন যে কারেন্ট অ্যাফেয়ার্স এর খবর সেখানে আমরা ঢুকে গেলাম। ওকে, তো ফার্স্টেই রয়েছে দেখো একটা বই সংক্রান্ত বা বুকস অ্যান্ড অথার সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে বইটার নাম দিয়েছে দেখো হেভেনলি আইল্যান্ডস অফ গোয়া। গোয়া যে জায়গাটার এবং সেই জায়গাটার যে সৌন্দর্য, সেই জায়গাটার যে বাস্তুতন্ত্র, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু এই বইটা লেখা। শুধুমাত্র এই বই নয়, আমরা আসবো ধীরে ধীরে যে এই বইয়ের সঙ্গে সঙ্গে আরো দুটো বই রয়েছে, সেটাও কিন্তু গোয়া রিলেটেড। তো সেখানে আসছি, তার আগে এটা জেনে নিই যে হেভেনলি আইল্যান্ডস অফ গোয়া এই বইটি কে লিখেছেন। বইটি লিখেছেন গোয়ার যে গভর্নর রয়েছে তিনি। ওকে, গোয়ার গভর্নরের নাম কি? PS শ্রীধরন পিল্লাই। এবং বইটা সম্বন্ধে যেটা লেখা রয়েছে দেখো, যে বইটার মূল বিষয় কি। বইটার মূল বিষয় হচ্ছে এখানে এটা একটা বিস্তৃত মনোগ্রাফ বা ব্যুৎপত্তি। ওকে, যেখানে এই ঐতিহ্য এবং ওখানে যে সমস্ত সাইট গুলো রয়েছে, যেমন ধরো কেভ রয়েছে, কিছু দুর্গ রয়েছে, মন্দির রয়েছে, গির্জা রয়েছে, এই জিনিসগুলো নিয়ে জীব বৈচিত্র্য, যেটা আমি বললাম বাস্তুতন্ত্র, জীব বৈচিত্র্য, পর্যটন আকর্ষণ অর্থাৎ ট্যুরিজম, এই সমস্ত কিছু নিয়ে এই দ্বীপগুলোর পরিদর্শন করছে, তাদের ব্যক্তিগত প্রশংসাপত্র অন্বেষণ করে। অর্থাৎ গোয়াকে নিয়ে যারা যারা ডকুমেন্টারি লিখেছে বা গোয়াকে নিয়ে যারা যারা এক্সপ্লোর করতে চাইছে, রিসার্চ করতে চাইছে, তাদের একটা যাবতীয় ইনফরমেশন গুলোকে জট ডাউন করে এই বইটাতে সেটা প্রকাশ করা হয়েছে। বোঝা গেল? আর কি রয়েছে দেখো, হেভেনলি আইল্যান্ডস অফ গোয়া এই বইটা হচ্ছে 3 নম্বর বই, অর্থাৎ তার আগে আরো দুটো বই বেরিয়েছে এবং এই বইটা নিয়ে গোটাটা হয়ে গেছে একটা ট্রিলজি। ওকে, তাহলে এই পিল্লাইয়ের লেখা ট্রিলজি হচ্ছে এই বইটা। গোয়ার প্রাকৃতিক ঐতিহ্যের উপর কিন্তু এই পুরো ট্রিলজিটা লেখা হয়েছে। ঠিক আছে, তো আগের যে বই দুটো, সেই বই দুটোর নামও আমাদের একটু জেনে নিতে হবে, হেরিটেজ ট্রিজ অফ গোয়া এবং দ্বিতীয় বইটা হলো ডিসকভারি অফ ভামন বৃক্ষকলা। এই দুটো বই প্লাস এই 3 নম্বর বই মিলিয়ে এই পুরো ট্রিলজিটা আমাদেরকে একটু ভালো করে মাথায় রাখতে হবে। এবং পুরোটাই কিন্তু গোয়ার যে জীব বৈচিত্র্য, গোয়ার প্রাকৃতিক সৌন্দর্য, এই সমস্তটা নিয়ে তুলে ধরেছে। ওকে, তাহলে হেরিটেজ ট্রিজ অফ গোয়া, ডিসকভারি অফ ভামন বৃক্ষকলা এবং হেভেনলি আইল্যান্ডস অফ গোয়া, এই 3টে বই। ওকে, এবং যিনি লিখেছেন সেই মানুষটার নামও কিন্তু আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, কারণ তিনি অলরেডি একজন খুবই গণ্যমান্য ব্যক্তিত্ব, তিনি গোয়ার গভর্নর। তো PS শ্রীধরন পিল্লাই এই নামটা আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। চলে যাচ্ছে পরেরটায়। পরের যে খবরটা দেখো, ক্লাউডেড টাইগার ক্যাট। এটা একটা নতুন ধরনের প্রাণী যেটার সন্ধান পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? ব্রাজিলে। ব্রাজিলের যে রেন ফরেস্ট রয়েছে বা আমাজন রয়েছে আমরা জানি, সেই রেন ফরেস্টে আবিষ্কৃত হয়েছে এই নতুন প্রজাতিটা কিরকম দেখতে? বিজ্ঞানীরা বলছেন যে এই ব্রাজিলের ঘন রেন ফরেস্টে একটা নতুন প্রজাতির শনাক্তকরণ সম্ভব হয়েছে এবং সেই প্রজাতিটা কমপ্লিটলি একটা বিড়ালের মতো দেখতে। বন্য বিড়াল তো আমরা জানি, বন্য বিড়ালের পুরো সেম টু সেম ওরকম দেখতে, কিন্তু তার গায়ের যে ডোরা কাটা দাগ বা গায়ের যে ছোপ ছোপ দাগ সেটা পুরো বাঘের মতো। তাই জন্য এর নাম রাখা হয়েছে ক্লাউডেড টাইগার ক্যাট। ওকে, তো দেখো কি বলেছে, ক্লাউডেড টাইগার বিড়াল বা ক্লাউডেড টাইগার ক্যাট এই নামে পরিচিত বিড়ালটির আকার প্রায় একটা গৃহপালিত বিড়ালের মতনই, অর্থাৎ এরকম ছোট আকৃতিরই, খুব একটা বড় বাঘের মতো বড় সাইজের নয়, একদম গৃহপালিত যে আমাদের পোষ্য থাকে বিড়াল, পুরো সেরকম সাইজের। এবং এটা অপেক্ষাকৃত অনেক ছোট, বন্য বিড়ালের থেকেও সাইজে অনেকটা ছোট। ঠিক আছে, আর কি বলেছে, এর গায়ে এরকম এরকম ডোরাকাটা দাগ আছে বা একটা ছোপ ছোপ দাগ আছে। এটাকে তার চারপাশে যে
পরিবেশ রয়েছে, রেন ফরেস্টের একদম ঘন জঙ্গলের মধ্যে থাকে, তো তো সেখানে যাতে ওরা ঘাপটি মেরে লুকিয়ে যেতে পারে বা বাইরের কোনো আঘাত থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে, এই কারণে ওদের গায়ের যে ওই দাগটা রয়েছে ওইটা কিন্তু ওদেরকে সেটা হেল্প করে নিজেদেরকে ডিফেন্স করার জন্য। বোঝা গেল? তো দেখে নিই আমরা বিড়ালটাকে কিরকম দেখতে। বিড়ালটাকে অনেকটা এরকম দেখতে, পুরো অনেকটা চিতাবাঘের যে গায়ের স্ট্রাকচার বা বডি স্ট্রাকচার অনেকটা সেরকম দেখতে, কিন্তু এর মুখটা দেখো, মুখটা যদি খেয়াল করে দেখো পুরো গৃহপালিত বিড়ালদের মতনই। ওকে, তো এটার আর এক্সট্রা ইনফরমেশন যদি আমরা একটুখানি জেনে নিই আমাদের বাঘ সংক্রান্ত, যেহেতু বাঘের কথা এলোই, টাইগার পপুলেশন, এই পপুলেশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট, একটু জেনে নাও। 2022 সালে সেন্সাস করা হয়েছিল বাঘের পপুলেশন, এবং সেখানে কিন্তু বাঘের সংখ্যা বেড়েছে, অর্থাৎ 3167 হয়ে গেছে বাঘের সংখ্যা। এই বাঘের সংখ্যাটা একটুখানি ভালো করে মাথায় রেখো। ওকে, আর আমরা টাইগার ডে পালন করে থাকি কবে? 29শে জুলাই। 29শে জুলাই আমরা টাইগার ডে পালন করে থাকি। আরেকটা বিষয় যেটা জানা, যে টাইগার প্রজেক্ট, ওকে, টাইগার প্রজেক্ট তো চালু হয়েছে। সেই টাইগার প্রজেক্ট কবে থেকে চালু হয়েছে? টাইগার প্রজেক্ট চালু হয়েছে 1973 সাল থেকে। এটা একটু নোট ডাউন করে নাও। 1973 সাল থেকে কিন্তু টাইগার প্রজেক্ট চালু করা হয়েছে। মানে কি, টাইগারকে বা বাঘ যে বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে সেই বাঘকে সংরক্ষণ করা, বাঘের সংখ্যা বাড়ানো, বাঘের জন্য আলাদা অভয়ারণ্য তৈরি করা, এই যাবতীয় কেয়ার গুলো করা হবে বাঘকে নিয়ে। ওকে, তো এই পুরো প্রজেক্টটা চালু করা হয়েছে। চলে যাচ্ছে আমাদের পরের খবরে। দেখো, প্রথম ইন্টারন্যাশনাল রেইনবো ট্যুরিজম কনফারেন্স হলো, কোথায় হলো? এটা ইম্পর্টেন্ট, নেপালে করা হলো। আচ্ছা, নামটা শুনে হয়তো অনেকেই বুঝতে পারছো যে কি নিয়ে কথা বলা হচ্ছে এখানে। রেইনবো ট্যুরিজম কনফারেন্স, এটা প্রথম কোথায় হলো, এটা 1 নম্বর প্রশ্ন হতে পারে। ওকে, এই সম্মেলনের উদ্দেশ্য কি ছিল? এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে যে এলজিবিটি সম্প্রদায় রয়েছে তাদের অধিকারকে স্বীকৃতি দেওয়া, এবং তারাও যাতে সমান অধিকার নিয়ে সমানভাবে সমাজে থাকতে পারে সেই ব্যবস্থাটাকে নেপাল সরকার থেকে গ্রান্ট করলো। বোঝা গেল? এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে এটাই, যে দক্ষিণ এশিয়ার যে জেন্ডার সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, ঠিক আছে, লিঙ্গগত ভাবে যারা পিছিয়ে রয়েছে, সংখ্যালঘু রয়েছে, সেই সমস্ত সম্প্রদায়ের জন্য একটা নিরাপদ এবং সম্মানজনক গন্তব্য হিসেবে দেশটাকে প্রচার করাই হলো এই সম্মেলনের মেন উদ্দেশ্য। এবং এখানে দেখো রয়েছে নেপাল, ভারত, শ্রীলঙ্কা, জার্মানি, স্পেন, ইউএসএ, এই সমস্ত জায়গা থেকে প্রখ্যাত সমস্ত শিল্পীরা, বিভিন্ন কর্মী, দেখো বেসরকারি সংস্থা, কর্মী, লেখক, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই গণ্যমান্য ব্যক্তিরা কিন্তু এসেছিলেন, এসে এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন, নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করেছেন এবং তারা একটা সিদ্ধান্তে এসেছেন। আর এটাও নেপাল সরকারকে তারা আশ্বস্ত করেছেন, বা নেপাল সরকারও তাদেরকে আশ্বস্ত করেছে যে এই এলজিবিটি সম্প্রদায় বা যারা সংখ্যালঘু রয়েছেন তাদেরকে কমপ্লিটলি সুরক্ষা প্রদান করা বা তাদের অধিকারের জন্য লড়াই করা, তাদের জন্য একটা সেফ স্টেট হিসেবে নেপালকে বেছে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে এই সম্মেলনের মেন উদ্দেশ্য। তো সম্মেলনের নামটাই আমরা একটু মাথায় রাখবো, যে ইন্টারন্যাশনাল রেইনবো ট্যুরিজম কনফারেন্স, এবং এটা কোথায় হয়েছে? নেপালে হয়েছে। আর কোন কোন জায়গা থেকে এখানে সমস্ত সদস্যরা এসেছেন সেই জায়গাগুলোর নামও একটুখানি মাথায় রেখে দেবো। ওকে, চলে যাচ্ছি পরেরটায়। দেখো, 16তম ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট, এটা নিয়ে আগেও আমি কথা বলেছিলাম যে আবুধাবিতে এরকম একটা সামিট হওয়ার কথা হচ্ছে, যেখানে ওয়ার্ল্ড ফিউচার এনার্জি মানে আমাদের ভবিষ্যতের যে শক্তি, রিনিউয়েবল এনার্জি সোর্সেস যেগুলো রয়েছে, পুনর্নবীকরণযোগ্য যে শক্তির উৎসগুলো রয়েছে, সেই শক্তিগুলোকে নিয়ে একটা সামিট করার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, যেখানে বিভিন্ন দেশের মানুষজনরা আসছেন, এসে একটা সামিট, এই সামিটে অংশগ্রহণ করছেন এবং একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছেন যে কিভাবে এই পুনর্নবীকরণযোগ্য যে শক্তিগুলো রয়েছে তাদেরকে কাজে লাগানো যায়, বেশি করে বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং আমাদের যে
বর্তমানে যে আমরা বিশ্ব উষ্ণায়নের দিকে এগোচ্ছি সেখান থেকে কতটা পৃথিবীকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনা যায়। তো এইটাই হয়ে গেছে এই সামিটেরও মূল লক্ষ্য। তো দেখো কি বলেছে, 16তম যে ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে, জায়গাটার নাম আমরা ভালো করে মাথায় রাখবো, আবুধাবিতে। এবং এখানে জলবায়ুর যে কাজকর্ম, পুনর্নবীকরণযোগ্য শক্তি, টেকসই উন্নয়ন অর্থাৎ টেকনোলজির দিকেও তো আমাদেরকে মাথা রাখতে হবে। তো এই সমস্ত কিছুকেই মোকাবিলা করার জন্য বিশ্ব নেতারা সেখানে সমবেত হয়েছেন এবং সেখানে উল্লেখযোগ্য বিনিয়োগ মানে কে কত টাকা দিয়ে হেল্প করবে, কত টাকার বিনিয়োগ ওখানে হবে, কেমন করে ব্যবসা বাণিজ্যটা এগোবে, এই সমস্ত কিছু আন্তর্জাতিক সহযোগিতার যে গুরুত্ব, এই সমস্ত কিছুর ওপরেই কিন্তু এই জোর দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই সামিটের মেন লক্ষ্যই হচ্ছে এটা। তো এখান থেকে আমরা দুটো জিনিস মাথায় রাখবো, একটা হচ্ছে এটা কততম সামিট, 16তম সামিট, এবং সামিটটার নাম কি, যে ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট, এবং এই সামিটটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে, আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে। তো এই পুরো বিষয়টা আমরা এখান থেকে মাথায় রাখবো। চলে যাচ্ছি আমাদের পরের স্লাইডে। দেখো, মোহাম্মদ সালেমস অ্যাওয়ার্ড উইনিং ফটোগ্রাফ অ্যাট ওয়ার্ল্ড প্রেস ফটো 2024, এটা একটা ফটোগ্রাফির ওপরে পুরস্কারটা প্রদান করা হয়, যেখানে পুরস্কারটার নাম কি রয়েছে, মোহাম্মদ সালেমস অ্যাওয়ার্ড উইনিং ফটোগ্রাফ। বোঝা গেল, এই পুরো পুরস্কারটা হচ্ছে নাম। এখানে হচ্ছে এমন ভাবে পুরস্কারটা দেওয়া হয়, এই সেই সমস্ত ফটোগ্রাফারদেরই দেওয়া হয় যারা সমাজের কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে তাদের ক্যামেরাবন্দি করেছেন। কিরকম দেখো বিষয়টা, মোহাম্মদ সালেম একজন ফিলিস্তিনি ফটোগ্রাফার, যিনি মানে ফিলিস্তাইনের একজন ফটোগ্রাফার, যিনি নিউজ এজেন্সি রয়টার্সে কাজ করেন। ওকে, এবং 2024 সালে তিনি ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার এই পুরস্কারটা জিতেছেন। ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার এই পুরস্কারটা জিতেছেন। কেন জিতেছেন তার রিজনটা দেখো, আগে ছবিটা দেখে নাও যে এটা হচ্ছে তার তোলা ছবি। ওকে, ছবিটির বিষয় কি, ছবিটাতে দেখা যাচ্ছে ইনাস, এই ভদ্রমহিলার নাম হলো ইনাস। ওকে, ইনাস পুরো নাম হলো ইনাস আবু মামার, তিনি একজন ফিলিস্তিনি মহিলা। তিনি, তার বয়স হলো 36 বছর এবং তার কোলে যে বাচ্চাটা রয়েছে তার বয়স হলো 5 বছর। এই বাচ্চাটার মৃতদেহকে এরকম ভাবে জাপটে কোলের মধ্যে ধরে আছেন। এই ফটোটাকেই কিন্তু তোমার ক্যামেরা বন্দি করা হয়েছে এবং এই ফটোটার জন্যই কিন্তু ওই পুরস্কারটা, ওয়ার্ল্ড প্রেস যে ফটোগ্রাফি 2024 যে পুরস্কারটা, সেটাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং এখানে লিখে দেওয়া হয়েছে, দেখো, সাদা চাদরে মোড়ানো স্যালির যে শরীরটা রয়েছে সেটা জড়িয়ে ধরে ইনাস কাঁদছে। ছবিটি ইসরায়েলি বোমা আক্রমণ যখন হয়েছিল, ইসরায়েল থেকে যখন বোমা হামলা হয়েছিল, সেইটার পরে গাজা বলে একটা জায়গা রয়েছে আবুধাবিতে, সেইখানে হাসপাতালে এটা তোলা হয়েছে। ঠিক আছে, চলে যাচ্ছি পরেরটায়। দেখো কি বলছে, পারেখ রিজাইন্স অ্যাজ এইচডিএফসি লাইফ চেয়ারম্যান, অর্থাৎ এইচডিএফসি লাইফের যে চেয়ারম্যান পদে ছিল, যিনি ছিলেন পারেখ, তিনি রিজাইন করলেন। তার পরিবর্তে কে এলেন, তার পরিবর্তে এলেন কেকি মিস্ত্রি। কেকি মিস্ত্রি তিনি চেয়ারম্যান পদে অভিষিক্ত হলেন। ব্যাংকার দীপক এস পারেখ 18 এপ্রিল 2024-এ এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সের যে চেয়ারম্যান পদ এবং নন এক্সিকিউটিভ ডিরেক্টর পদ, সেখান থেকে পদত্যাগ করলেন এবং সেই জায়গায় কেকি মিস্ত্রিকে এইচডিএফসি বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো। ওকে, তো মিস্ত্রিকে কেন এই পদটা দেয়া হলো, তার রিজন কি, কারণ তার যে কন্ট্রিবিউশন ছিল, দেখো, মিস্ত্রি 2000 সালের ডিসেম্বর থেকে কোম্পানির সাথে যুক্ত ছিলেন এবং বর্তমানে একজন নন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবেও কাজ করছেন। ঠিক আছে, দীপক এস পারেখ শিল্প এবং বাণিজ্যে তার অবদানের জন্য 2006 সালে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এই নিউজটা একটু ভালো করে মাথায় রাখো, তিনি 2006 সালে ভারত সরকারের কাছ থেকে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। কে পেয়েছেন, দীপক এস পারেখ, অর্থাৎ যিনি কিন্তু এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সের আগের চেয়ারম্যান ছিলেন, ফর্মার চেয়ারম্যান ছিলেন। তিনি 2006 সালে পদ্মভূষণ পেয়েছিলেন। তিনি পদত্যাগ করলেন এবং তার জায়গায় এলেন কেকি মিস্ত্রি। বোঝা গেল, এই হচ্ছে পুরো ইনফরমেশন। চলে যাচ্ছি পরেরটায়। এটাও একটা খুব ইম্পর্টেন্ট খবর, যেখানে রতন টাটাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। কি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, কিস হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড।
তো কিস হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডটা কি বিষয়ে একটু জেনে নিই। প্রখ্যাত শিল্পপতি এবং জনহিতৈষী রতন টাটা, তিনি টাটা গ্রুপের চেয়ারম্যান। মর্যাদাপূর্ণ কিস হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দিয়ে তাকে ভূষিত করা হয়েছে। এই স্বীকৃতি সামাজিক উন্নয়ন এবং অসামান্য কর্পোরেট নেতৃত্বের প্রতি তার যে অটল উৎসর্গ তার প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ তার যে কন্ট্রিবিউশন এই কর্পোরেট জগতের প্রতি তার যে কন্ট্রিবিউশন এবং তার মানে নিজের কোম্পানির প্রতিও তার যে ডেডিকেশন, এই সমস্ত কিছু এবং তার যে সামাজিক স্বীকৃতি, এই সমস্ত কিছুর ওপরেই বেস করে এই হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। এবং এই অ্যাওয়ার্ডটা কি বিষয়ে দেওয়া হয় দেখো, অচ্যুতা সামন্ত তিনি 2008 সালে এই কিস হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডটি কিট মানে কি কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি এবং কিস যেটা রয়েছে এর কথাটার ফুল ফর্ম হলো কলিঙ্গ ইউনিভার্সিটি অফ সোশ্যাল সায়েন্স। ওকে, তাহলে এই দুটো যে অর্গানাইজেশন বা দুটো ইনস্টিটিউট রয়েছে, অর্গানাইজেশন বলা ভুল হবে, ইনস্টিটিউট রয়েছে, এই দুটো ইনস্টিটিউটের সর্বোচ্চ মর্যাদা হচ্ছে এই অ্যাওয়ার্ডটা, হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড। এবং এই হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডের লক্ষ্য হলো এমন ব্যক্তি বা সংস্থাকে দেওয়া যারা বিশ্বব্যাপী তাদের কন্ট্রিবিউশনটা সারা ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে গেছে। এবং কিসের ওপর কন্ট্রিবিউশন? অবশ্যই সমাজের প্রতি তাদের যে কন্ট্রিবিউশন, সেইটা পুরো ওয়ার্ল্ডে একটা মানবিক কাজের প্রতীক হিসেবে উঠে এসেছে। সেই ব্যক্তিত্ব বা সেই সংস্থাকেই কিন্তু তারা এই অ্যাওয়ার্ডটা দিয়ে থাকে। তো এই বছর কাকে দেয়া হয়েছে? রতন টাটাকে এই অ্যাওয়ার্ডটা দেয়া হয়েছে। বোঝা গেল? চলে যাচ্ছি পরেরটায়। পরে যে খবরটা রয়েছে দেখো, একটা এক্সারসাইজ, সরি, এটা একটা ইন্ডিয়া কুয়েতের মধ্যে একটা রিলেশনকে, তাদের যে সম্পর্ক, সেই ইন্ডিয়া এবং কুয়েতের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আরো জোরদার করার জন্য একটা খুব সুন্দর পদক্ষেপ নেওয়া হয়েছে। কি পদক্ষেপ নেওয়া হয়েছে দেখো, হিন্দি রেডিও স্টেশন বা হিন্দি রেডিও ব্রডকাস্টকে লঞ্চ করা হয়েছে। কেমন ভাবে দেখো, কুয়েতে ভারতীয় দূতাবাস কুয়েতে প্রথম হিন্দি রেডিও সম্প্রচার চালু করার ঘোষণা দিয়েছে, যা দুই দেশের মধ্যে একটা সম্পর্ককে বজায় রাখবে। এবং কুয়েতের তথ্য মন্ত্রকের উদ্যোগে অনুষ্ঠানটি প্রত্যেক রোববার দেখো FM 93.3 এবং AM 96.3 এই দুটো যে বেতার তরঙ্গ রয়েছে সেখানে সম্প্রচারিত হবে। তাহলে ভারত এবং কুয়েতের মধ্যে যে একটা সম্বন্ধ, যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আরো শক্তিশালী করার জন্য বা তাদের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য কিন্তু এই সম্প্রচার চালু করা হচ্ছে, যেটা হিন্দিতে হবে, প্রধানত হিন্দি ভাষায় হবে এবং হিন্দি রেডিও সম্প্রচার হবে। আর দুটো জায়গা থেকে এটা সম্প্রচারিত হবে, একটা FM থেকে, একটা AM থেকে। ঠিক আছে, এবার এটা একটা এক্সট্রা ইনফরমেশন গুলো ভালো করে একটু মাথায় রেখো। কুয়েতে যে ভারতের রাষ্ট্রদূত রয়েছে বর্তমানে, তার নাম কি? আদর্শ সোয়াইকা। ওকে, এইগুলো কিন্তু আমাদেরকে এক্সট্রা ভাবে মনে রেখে দিতে হবে। ঠিক আছে, যে কুয়েতের বর্তমান যে রাষ্ট্রদূত, ইন্ডিয়ার তরফ থেকে যিনি রাষ্ট্রদূত হিসেবে রয়েছেন, নিযুক্ত রয়েছেন, তার নাম কি, বা কুয়েতের বর্তমান রাজার নাম কি। ওকে, এই যে দেশগুলোর নাম আমরা আমাদের ইন্ডিয়ার সঙ্গে জুড়ে নিয়ে পড়ছি, ঠিক আছে, যেরকম এখানে বা কোনো এক্সারসাইজ হলো বা কোনো সামিট হলো, সেখানে যে দেশগুলোর নাম আমরা পড়ছি ইন্ডিয়ার সঙ্গে, সেই দেশগুলোতে আর কি কি ঘটনা ঘটছে বা সেই দেশগুলোর প্রধান অথরিটির পদে যারা বসে আছেন তাদের নামগুলোও কিন্তু পাশাপাশি আমাদেরকে একটুখানি দেখে যেতে হবে। এটা কিন্তু পরীক্ষার একটা নিয়ম বলতে পারো, একটা ট্রিক বলতে পারো। ঠিক আছে, কুয়েতের রাজার নামও ওই কারণে আমি দিয়ে দিয়েছি, দেখো, শেখ মিশাল আল আহমেদ আল জাবির আল সাবা। অনেক বড় নাম, জাস্ট এইটুকু মনে রাখার জন্য এইটুকু মনে রাখো যে শেখ মিশাল, ঠিক আছে, তার নাম। এবং তিনি হচ্ছেন কুয়েতের রাজা। কুয়েতে কিন্তু এখনো রাজার যে সিস্টেম বা কিংডম প্রচারিত আছে, তো রাজা এবং ভারতের যে রাষ্ট্রদূত তার নাম হলো আদর্শ সোয়াইকা। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে একটা এক্সারসাইজ, ভীষণ ইম্পর্টেন্ট এক্সারসাইজ গুলো আমাদের। এক্সারসাইজের নাম কি দেখো, পূর্বী লেহার
এক্সারসাইজ, এবং এই এক্সারসাইজটা কোথায় কন্ডাক্ট করছে বা কারা কন্ডাক্ট করছে? আমাদের যে ভারতীয় নৌবাহিনী রয়েছে, ইন্ডিয়ান নেভি রয়েছে, তারা এই এক্সারসাইজটা কন্ডাক্ট করছে। তার মানে এটা কোনো একটা সমুদ্রের উপরে কন্ডাক্ট হবে। তো কিসের উপর হচ্ছে? দেখো, ভারতীয় নৌবাহিনী এটা 20শে এপ্রিল এটা চালু করা হয়েছে, এক্সারসাইজটা শুরু হয়েছে ইস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার, মানে তাহলে এটা ইস্টার্ন নেভালে চালু হয়েছে, ঠিক আছে, ইস্টার্ন নেভালে কিন্তু এটা হচ্ছে। সেইখানে যে কমান্ডিং ইন চিফ অপারেশনাল পদে রয়েছেন, তার যে একদম সর্বোচ্চ পদে রয়েছেন, তার আন্ডারেই কিন্তু এটা চালু হচ্ছে। এবং পূর্ব সমুদ্র তীরে এক্সারসাইজ পূর্বী লেহার পরিচালনা হচ্ছে। এই মহড়ার উদ্দেশ্য কি? এই মহড়ার উদ্দেশ্য হলো যে এই অঞ্চলের যে সামুদ্রিক নিরাপত্তা রয়েছে সেটাকে বজায় রাখতে হবে, বা যে সামুদ্রিক নিরাপত্তার চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য ভারতীয় নৌবাহিনীর প্রস্তুতি, ওকে, সেটার মূল্যায়ন করার জন্য, এবং ভারতীয় নৌবাহিনী যে কতটা এফোর্ট দিচ্ছে, কতটা তারা এই ব্যাপারে এফিসিয়েন্সি দেখাচ্ছে, ঠিক আছে, দক্ষতা দেখাচ্ছে, এই সমস্ত কিছুকেই কিন্তু পর্যবেক্ষণ করবে, এই সমস্ত কিছুকেই একটা রিসার্চের মধ্যে আনবে বা দেখাশোনা করবে। এইগুলোই কিন্তু কাজ হচ্ছে এই এক্সারসাইজটার, ওকে। এবং এই মহড়ায় কি কি অংশ নেবে? জাহাজ, সাবমেরিন, বিমান এবং একটা বিশেষ ফোর্স বা বিশেষ বাহিনীও কিন্তু এই এক্সারসাইজে অংশ নিচ্ছে। বোঝা গেল? চলে যাচ্ছি এটার সম্বন্ধে যে এক্সট্রা ইনফরমেশন রয়েছে সেখানে। দেখো, ইন্ডিয়ান নেভি কত সালে তৈরি হয়েছিল, মানে আমাদের স্বাধীনতার পরে যে প্রপার ভারতীয় নৌবাহিনী তৈরি হলো, সেটা কত সালে তৈরি হলো? 1950 সালে। এবং এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। আর আমরা ইন্ডিয়ান নেভি ডে কবে পালন করে থাকি সেটাও ইম্পর্টেন্ট, 4th ডিসেম্বর আমরা ইন্ডিয়ান নেভি ডে পালন করে থাকি, ওকে। নেক্সট দেখো, বলেছে উড়িষ্যা ক্যাডার আইপিএস স্বপ্না তিওয়ারি, ভীষণ ইম্পর্টেন্ট। স্বপ্না তিওয়ারি একজন আইপিএস অফিসার, তাকে আইবি বা ইন্টারন্যাশনাল ব্যুরোর বিশেষ পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে, অর্থাৎ তিনি একটা পোস্ট পেলেন। অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, 92 ব্যাচের ছিলেন হচ্ছে এই আইপিএস অফিসার যিনি স্বপ্না তিওয়ারি। তিনি ওড়িশা ক্যাডারে ছিলেন এবং তাকে ইন্টেলিজেন্স ব্যুরোর যে বিশেষ পরিচালক বা বিশেষ পরিচালনার দায়িত্ব সেটা তাকে দেয়া হয়েছে। এবং কে সেই দায়িত্বটা দিয়েছেন? নলিন প্রভাত তাকে কিন্তু এই দায়িত্বটাকে সঁপেছেন, ওকে। এবার চলে আসছি নলিন প্রভাতকে। নলিন প্রভাত হচ্ছে এনএসজির চিফ। এনএসজি কি সেটা আমরা জেনে নিই, চলো। এই হচ্ছে ফেডারেল কন্টিনজেন্সি ফোর্স এনএসজি, যার প্রতিষ্ঠা হয়েছিল 1984 সালে, ওকে। এখানে দেখো, এই এনএসজি অ্যাকচুয়ালি ব্ল্যাক ক্যাট নামে জনপ্রিয়। তার আরেকটা নাম হচ্ছে ব্ল্যাক ক্যাট। কেন? দেখো কিরকম পোশাকে ওরা সজ্জিত আছে, এবং এরা মানে প্রধানত এদের স্পেশাল একটা দায়িত্ব আছে, ওকে। এরা আমাদের যে হায়ার অথরিটি রয়েছে না, তাকে প্রোটেক্ট করে, ঠিক আছে। তো এদের একটা স্পেশাল দায়িত্ব রয়েছে, ওকে। ফেডারেল কন্টিনজেন্সি ফোর্স এনএসজি, এটাই হচ্ছে এদের পুরো নাম, এবং একে ওরফে আমরা ব্ল্যাক ক্যাটস বলেও জেনে থাকি। বোঝা গেল? চলো চলে যাচ্ছি পরেরটায়। পাভুলুরি সুব্বা রাও, তিনি হচ্ছেন ফাউন্ডার এবং সিইও, চেয়ারম্যান অফ আনন্দ টেকনোলজিস, আর্যভট্ট অ্যাওয়ার্ড পেয়েছেন, ওকে। দ্য অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া ASI, এটা ভারতে মহাকাশ বিজ্ঞানের প্রচারে অসামান্য অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য একটা পুরস্কার চালু করেছে। সেই পুরস্কারটাই হচ্ছে এই পুরস্কারটা। কি বলেছে দেখো, ডক্টর সুব্বা রাও পাভুলুরি ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামে বা ইসরোর তরফে 40 বছরেরও বেশি অভিজ্ঞতা তার রয়েছে, এবং তিনি একজন প্রযুক্তিবিদ, টেকনিশিয়ান। তিনি 1993-তে ভারতীয় মহাকাশ প্রোগ্রাম এবং ভারতীয় প্রতিরক্ষার জন্য নির্ভরযোগ্য সিস্টেম এবং সাব সিস্টেম ডিজাইন করেছেন, তার বিকাশ করেছেন এবং তৈরি করতে আনন্দ টেকনোলজি লিমিটেড প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ তার নিজস্ব একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান বলতে পারো, সেটা হচ্ছে আনন্দ টেকনোলজিস লিমিটেড, ওকে। এই
ফাউন্ডেশন অফ দ্য মানে অ্যাওয়ার্ডের যে ফাউন্ডেশন বা অ্যাওয়ার্ডটা কবে থেকে দেওয়া শুরু হয়েছে, দেখো 1992 থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া শুরু হয়েছে। তাহলে পাভেলেরি সুব্বা রাও, পাভেলেরি সুব্বা রাও তিনি হচ্ছেন এই আনন্দ টেকনোলজিস এর একজন সিইও বা ফাউন্ডার, তাকে আর্যভট্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। দ্যাটস ইট, এইটুকু মাথায় রেখো। চলে যাচ্ছি পরের খবরে। দেখো 2024 সালে বিশ্বের সেরা এয়ারপোর্ট, এই তকমা কে পেল? হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কাতারে অবস্থিত। এই এয়ারপোর্টটা কিন্তু 2024-এ বিশ্বের সেরা এয়ারপোর্ট হয়ে গেছে। এয়ারপোর্টটাকে এত সুন্দর দেখতে। কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 2024 স্কাই ট্র্যাক্স থেকে এই পুরস্কারটা দেওয়া হয়। সেই স্কাই ট্র্যাক্স পুরস্কারে বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে মনোনীত হয়েছে, যা 12 বছর ধরে সিঙ্গাপুরের যে এয়ারপোর্ট সে কিন্তু পাচ্ছিল, তার রেকর্ড ভেঙে দিয়ে কাতারের হামিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু এগিয়ে গেল। ওকে, তাহলে 12 বছরের যে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর, তাকে সেকেন্ড পজিশনে রেখে দিল, ফার্স্ট পজিশনে চলে গেল কাতারের হামিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এইটুকু মাথায় রাখো। তাহলে এই পজিশনটা হয়ে গেল এখন সেকেন্ড, আর এটা হয়ে গেল এখন হামিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেল ফার্স্ট। ঠিক আছে, চলে যাচ্ছি আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট একটা নিউজে, যেখানে আমরা এখন আমাদের আইপিএল খুব চর্চায় রয়েছে। তো ধোনির পর রোহিত শর্মা 250টি আইপিএল ম্যাচ খেলার খেলোয়াড় হয়েছেন। ওকে, মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। তিনি সম্প্রতি তার 250তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন এবং MS ধোনির পরে এটি করা দ্বিতীয় খেলোয়াড় হয়েছেন। চণ্ডীগড়ের মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তিনি এই মাইল ফলক ছুঁয়েছেন। তাহলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তার এই 250তম ম্যাচ কিন্তু খেলা হয়েছে এবং 250তম তিনি ক্রস করলেন। ধোনির পরে তিনি এই রেকর্ডটা গড়লেন। ওকে, এটা আমরা একটু মাথায় রাখবো। এবং আরেকজন চাহাল, যুজবেন্দ্র সিং চাহাল, তিনিও আইপিএল এ প্রথম বোলার হয়ে গেলেন যিনি কিনা 200 উইকেট নিয়েছেন। ওকে, তো যুজবেন্দ্র চাহাল হলেন রাজস্থান রয়্যালস লেগ স্পিনার এবং তিনি জয়পুরে মুম্বাই ইন্ডিয়ান্সেরই বিরুদ্ধে তিনি কিন্তু মোহাম্মদ নবীকে আউট করলেন এবং করে টোটাল তিনি 200খানা উইকেট গড়ার একটা রেকর্ড করলেন। ওকে, তাহলে আইপিএল সংক্রান্ত এই ইনফরমেশন গুলো এখন যেহেতু আমাদের আইপিএল চর্চায় রয়েছে আমি জানিয়ে দিলাম, পরে যদি আরো কোনো নিউজ আসে তখন আবারও জানাবো। তো আজকে মূলত আমরা এত দূর অবধি রাখছি ক্লাসটা। যা যা যাবতীয় তোমাদের কোয়ারিজ আছে, তোমাদের যাবতীয় যা যা বলার বক্তব্য যা কিছু রয়েছে তোমরা কমেন্ট করে আমাদের জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর BSSI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম ইনফরমেশন বা এরকম একটা ইনফরমেটিভ ক্লাস কিন্তু তোমাদের প্রত্যেক সপ্তাহে আমরা রেডি করি আমি এবং তোমাদের সামনে নিয়ে আসি, যাতে তোমরা তোমাদের পরীক্ষায় ভালো করে রেজাল্ট করতে পারো, ভালোভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারো। আজকে এই অবধি রাখছি, সবাই ভালো করে পড়াশোনা করো। অল দ্য বেস্ট।